ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার পর দেশটিতে আরও নৃশংস ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই হামলা থেকে বাঁচতে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি। এ বিষয়ে আলোচনা করতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতেই যেটা জানতে চাইব যে ইরানে ব্যাপক হামলা চালিয়ে দেশটির সেনাপ্রধান পরমাণু স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইরান কোনো প্রতিরোধ করতে পারেনি, এই বিষয়ে কি বলবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি বলেছেন। ইসরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে, আসলে ইরান তার কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। এটা ঠিক আছে, পারমাণবিক স্থাপনা ধ্বংস করার বিষয়টা হয়তো কনফার্ম কোনো সোর্স থেকে নিশ্চিত হওয়া যাবে না। তবে ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এর প্রায় 6 জন পরমাণু বিজ্ঞানী এবং 20 জনের মতো শীর্ষ কমান্ডার, সশস্ত্র বাহিনীর প্রধান সহ, এটা একটা বিরাট ক্ষতি। এবং ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় ধরনের সেটব্যাক হচ্ছে, তারা তাদের গোয়েন্দার যে তথ্যটা, এই তথ্যটা তারা গোপন রাখতে পারে নাই। ইসরায়েলের অ্যাটাকটা প্রথমেই তারা তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের রাডার সিস্টেম, এগুলোকে ধ্বংস করে দেয়। এমন খবরও আসছে, সেটা হচ্ছে কি ইরানের ভূখণ্ডের ভেতর থেকেই ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তো এই যে তথ্যটা, এটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে বোঝা যাবে যে আসলে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে এক ধরনের ধোঁয়াশাচ্ছন্নতার মধ্যে ছিল। তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যত না শক্তিশালী ছিল, তার চাইতে কিন্তু কম শক্তি ছিল এবং বিভিন্ন ধরনের ফাটল ছিল প্রতিরক্ষা ব্যবস্থায়। এটা ইরানের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়, কারণ আমরা এর আগেও কিন্তু ইরানি ভূখণ্ডের মধ্যে বিভিন্ন টার্গেটে হামলা করতে দেখেছিলাম ইসরায়েলকে, এবং সেই হামলা যথাযথভাবে প্রতিরোধ কিন্তু ইরান করতে পারে নাই। আর সর্বশেষ এই হামলায় আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে কি, মানে ইরান প্রতিরক্ষা বাহিনীর একদম শীর্ষ কমান্ডারদের হত্যা করা হলো, কিন্তু এটা ইরান ঠেকাতে পারে নাই। এর আগে তারা হামাসের প্রধানকে ইরানি ভূখণ্ডের মধ্যে কিন্তু হত্যা করা হলো, এটাও ঠেকাতে পারে নাই। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে কি ইরানের যে নিরাপত্তা কাঠামো, সেই কাঠামোর মধ্যে ইসরায়েল এবং তার মিত্র যারা আছে, তাদের গভীর একটা যোগসূত্র সম্ভবত তৈরি হয়ে গেছে, যার কারণে ইরানি ভূখণ্ড থেকেই বিভিন্ন ধরনের অভিযান চালানো সম্ভব হচ্ছে। তাদের যে সংবেদনশীল যেসব স্থাপনাগুলো আছে, এসব স্থাপনা এবং ব্যক্তিবর্গের তথ্য সম্ভবত ইসরায়েলি গোয়েন্দার কাছে, অথবা ইসরায়েলকে যারা সাপোর্ট করে সেই পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দার কাছে যাচ্ছে, যার কারণে ইরানকে এটার মূল্য দিতে হচ্ছে। আর এই ক্ষেত্রে একটু অন্যদিকে জানতে ইরান, চাইবো যে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র ইরানেও কি আসলে গাজার মতো পরিণতি হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, গাজার মতো পরিণতি হবে এটা নিশ্চয়ই আমরা আশা করব না, কারণ গাজা হচ্ছে ইসরায়েলের একেবারে পার্শ্ববর্তী একটা জায়গা। আর ইরান হচ্ছে আসলে একটা ঐতিহাসিক, তাদের উত্তরাধিকার আছে, ইতিহাস আছে, একটা বড় শক্তি। যদিও দীর্ঘ 40 বছর ধরে তাদের উপর বিভিন্ন ধরনের অবরোধের কারণে তাদের শক্তি দুর্বল হয়ে গেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাও কিছুটা দুর্বল হয়ে গেছে। অন্যদিকে আমাদের এটাও মনে করতে হবে, ইসরায়েলের সাথে যে ইরানের সংঘাত যুদ্ধ, এটা কিন্তু শুধু ইসরায়েলের সাথে না, তার যারা মিত্র আছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সাথে। আপনার এই হামলার সাথে আমেরিকা যুক্ত না, এটা আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বলছেন, কিন্তু আবার একই সাথে ট্রাম্প এটাও বলেছেন যে হামলার আগেই তার কাছে, ট্রাম্পের কাছে এই পুরো তথ্য ছিল। এবং গোয়েন্দা তথ্য থেকে শুরু করে আরো যত ধরনের সহযোগিতা আছে, সব সহযোগিতা যেখানে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দিয়েছে, এটা কিন্তু পরিষ্কার। তবে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, সেটা হচ্ছে ইরানকে তাদের সংহত হতে হবে, কারণ ইরান যদি এটার কোনো প্রতিশোধ না নিতে পারে, নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংরক্ষণ না করতে পারে, তাহলে ইরানের রিজিম এই ক্ষেত্রে আসলে কন্টিনিউ করবে কিনা। মুসলিম দেশগুলো যে রয়েছে, মুসলিম দেশগুলো এখনো নিশ্চুপ কেন? এটা হচ্ছে কি, এটা একটা দুর্ভাগ্যজনক। ওআইসি প্রায় 57 জন সদস্য রাষ্ট্র আছে, এর মধ্যে অন্তত গোটা দশেক রাষ্ট্র আছে যাদের মাঝারি ধরনের সামরিক সক্ষমতা আছে, কিন্তু এইসব রাষ্ট্রের মধ্যে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি কিন্তু এখনো নেই। যার কারণে আমরা ওআইসি কে নিন্দা করতে দেখি, সৌদি আরব হতে এর নিন্দা করেছে এবং তুরস্ক নিন্দা করেছে, পাকিস্তানের নিন্দা করেছে, কিন্তু সমন্বিত কোনো প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। এবং এটা না নেয়ার যে পরিণতিটা দাঁড়াবে, সেটা হচ্ছে কি, ইরান যদি আজকে
ইসরায়েলের কাছে পরাজিত হয়, এটা শুধু ইরানের পরাজয় হবে না, এটা দেখা যাবে যে শক্তিশালী যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে সবগুলোর সমন্বিত একটা পরাজয় আসবে। যেমন ইরান এখন টার্গেট হলো, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভেঙে দেওয়া যায়, নেক্সট টার্গেট অনিবার্য হবে শক্তিশালী আরেকটা মুসলিম রাষ্ট্র এই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে কোনো আন্তর্জাতিক আইন বা নিয়ম নীতির তোয়াক্কা যেহেতু করা হচ্ছে না, ইসরায়েল যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসন আসলে কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করেন? এটা আসলে লম্বা একটা যুদ্ধ মনে হয় নেতানিয়াহু শুরু করেছেন, এটা ওনার বক্তব্যের মধ্যেই আছে। ইরানের সাথে যুদ্ধ মানে হচ্ছে গাজার যুদ্ধ অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে, এখন নতুন একটা ফ্রন্ট ওপেন হলো। ইরানি ফ্রন্ট যদি শেষ হয়ে যায় তাহলে নতুন আরেকটা ফ্রন্ট হবে, সেটা হচ্ছে সিরিয়া হতে পারে, অথবা তুরস্ক হতে পারে, অথবা আশপাশের আরো রাষ্ট্র হতে পারে। এখানে ইসরায়েলের একটা তাদের পুরনো একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটাকে একটা বৃহত্তর পরিষদ দেয়া, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা। এবং সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আশপাশের যতগুলো শক্তিশালী রাষ্ট্র আছে, ইজিপ্ট, জর্দান, তারপরে সিরিয়া, তুরস্ক, সবগুলোর সাথে তার একটা সংঘাত তৈরি হতে পারে। ফলে এখন যদি মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ না করতে পারে, অথবা ইসরায়েলের যে আগ্রাসনের প্রচেষ্টাটা এটা যদি থামিয়ে না দিতে পারে, তাহলে মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা কিন্তু আস্তে আস্তে বিঘ্নিত হবে এবং অনেক ভূখণ্ড হারাতে হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।